গুড মর্নিং স্টুডেন্টস। আজকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা আমাদের ক্লাস শুরু করব। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে আমাদের হাফ ইয়ার এক্সামের জন্য সিলেবাস কি শুরু হচ্ছে না, চ্যাপ্টার নাম্বার 4 দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ লেখ্য ভাষা নিয়ে আজকে ক্লাস শুরু হবে তোমাদের। এখন দেখা যাক লেখ্য ভাষা কি, কীভাবেই বা তৈরি হলো লেখ্য ভাষা। লেখ্য ভাষা আরেকটি রূপ ছিল কি না, আগে এক চ্যাপ্টারে আমরা পড়েছিলাম লেখ্য ভাষা আরেকটি রূপ ছিল কথ্য রূপ বা কথ্য ভাষা। তো এই কথ্য ভাষার রূপ নিয়ে যখন আমরা আলোচনা করছিলাম তখন দেখেছিলাম কি না, একই ভাষার মানুষ বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে কথ্য রূপ ব্যবহার করছে, অর্থাৎ একই ভাষার কথ্য রূপ বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ বিভিন্ন রকমভাবে ব্যবহৃত হচ্ছে। যেমন ধরো, আমরা এর আগে উদাহরণগুলো পড়েছিলাম, পশ্চিমবঙ্গের মধ্যে তো বিভিন্ন জেলা আছে। তো ধরো পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা, কোচবিহার, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, এই অঞ্চলের মানুষদের ভাষা কিন্তু বাংলা। ঠিক একই রকমভাবে বাংলাদেশের, যেমন বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা, সিলেট জেলার মানুষের, প্রভৃতি জেলার মানুষের ভাষা কিন্তু বাংলা। অর্থাৎ পশ্চিমবঙ্গের যতগুলো জেলার কথা বললাম বা বাংলাদেশের যতগুলো জেলার কথা বললাম, এর বাইরেও যে জেলাগুলো আছে, প্রত্যেকটা জেলার মানুষের ভাষা কিন্তু বাংলা, অর্থাৎ বাংলা ভাষাতেই তারা কথা বলেন। কিন্তু প্রতিটি জেলার কথ্য রূপটা কিন্তু আলাদা, অর্থাৎ ভাষা একটাই থাকছে, ভাষাটা বাংলায় থাকছে, কিন্তু কথ্য রূপ যেটা সেটা কিন্তু বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম, অর্থাৎ এতটাই আলাদা, প্রত্যেকটা জেলারই কথ্য রূপ আলাদা, এতটাই আলাদা যে এক জেলার মানুষের কথা অন্য জেলার মানুষ বুঝতে পারে না। অর্থাৎ কি দাঁড়ালো না, কথ্য রূপ বিভিন্ন হওয়ার ফলে এক জেলার মানুষের কথা অন্য জেলার মানুষ বুঝতে পারত না। কিভাবে হতো না, ধরো যেমন আগে আমরা বুঝেছিলাম যে কলকাতার ভাষা বাংলা, এবার কলকাতার ভাষা একরকম, বীরভূম বা বাঁকুড়া ভাষা একরকম, বীরভূমের ভাষা বা বাঁকুড়ার ভাষা বাংলা হলেও কথ্য রূপটা কিন্তু একদমই আলাদা। তো সেই যে কথ্য রূপ, সেই কথ্য রূপটা তারা বুঝতে নাও পারেন পুরুলিয়া জেলা বা কলকাতার। সেরকম একই রকমভাবে বাংলাদেশের ঢাকা বা সিলেট বা চট্টগ্রাম জেলার মানুষরা যারা আছে তাদের ভাষা কিন্তু একই, ভাষা কিন্তু বাংলা, কিন্তু তারা বুঝতে পারবে না, অনেক কিছুই হয়তো বুঝতে পারবে না। তো সেই জন্য কথ্যরূপ কেন বুঝতে পারবেন না, না কথ্যরূপটা একদমই পুরোপুরি আলাদা, তার জন্যই তারা বুঝতে পারছে না যে কোন অঞ্চলের ভাষা কি। তাহলে বাংলা ভাষা হচ্ছে একই, সবার ভাষাটা হচ্ছে বাংলা, কিন্তু কথ্যরূপ অর্থাৎ কথা বলার যে রূপটা, দেখো আমাদের বীরভূমে যদি তোমরা কলকাতাতে গিয়ে থাকো তাহলে কলকাতার লোকেদের ভাষা দেখবে একরকম, ভাষা একই, ভাষা একই বাংলা, কিন্তু কথা বলার যে রূপটা, সেই রূপটা কিন্তু তাদের অন্যরকম, কলকাতার লোকদের কিন্তু অন্যরকম। আবার কলকাতা থেকে কয়েকদিনের মধ্যেই তুমি চলে আসো বীরভূমে বা বাঁকুড়ায়, সেখানে গিয়ে দেখবে যে সেখানকার অঞ্চলের মানুষের কথাবার্তা কিন্তু আলাদা, কথাবার্তা আলাদা, ভাষাটা কিন্তু একই থাকবে কিন্তু কথাবার্তা আলাদা। যেমন আমরা উদাহরণ দিয়ে আগে পড়েছিলাম, ধরো কলকাতার মানুষেরা কথা বলছে, একটা ছোট্ট বাক্য দিয়ে বোঝায়, একটি লোকের দুটি ছেলে ছিল। কলকাতার একটা মানুষ হয়তো বলছে কোনো একটা সেন্টেন্স ইউজ করে, যেমন এই সেন্টেন্সটি, যে একটি লোকের দুটি ছেলে ছিল। এই হচ্ছে কলকাতার ভাষা, বাংলা ভাষা, কলকাতার কথ্য রূপ এটা। এবার পুরুলিয়ার মানুষেরা সেটাকে কিভাবে ব্যবহার করে,
একই সেন্টেন্সকে তারা কিভাবে কথ্য রূপটা দিচ্ছে না, এক লোকের দুটা বেটা ছিল। তাহলে বোঝা গেল আশা করি ডিফারেন্সটা, যে এক লোকের দুটো বেটা ছিল। তাই দেখো দুটো অঞ্চলেরই ভাষা বাংলা, তাহলে কথ্যরূপ এতটাই চেঞ্জ হয়ে যাচ্ছে যে এই কথাটা যদি তুমি কলকাতার লোককে গিয়ে বলো তাহলে কিছু হয়তো মিল পাবে, আবার কিছু মিল পাবে না। বলবে বেটা কি না জানতেও পারে, বা দুটা আবার কি, বলো দুটি, তাই তোমাকে সংশোধন করে দেবে। আবার যদি কোচবিহারি চলে যাও সেখানে বলবে কি একজনা মানসির দুই কোনা বেটা ছিল। তাহলে এই যে পুরুলিয়ার যে ভাষাটা দেখো, পুরুলিয়ার যে কথ্য রূপটা, এটা কিন্তু একেবারেই আলাদা। তাহলে তাই শেষে কি বললাম না, এক অঞ্চলের মানুষের পক্ষে সম্ভব নয় অন্য অঞ্চলের মানুষের কথ্য রূপটা বোঝা। তাহলে এই সমস্যা কিভাবে দূর করা যায় না, এই সমস্যা দূর করবার জন্য কি এলো আমাদের না, লেখ্য রূপ, অর্থাৎ লেখার ভাষা চলে এলো। লেখ্য ভাষা কি না, লেখার ভাষা যেটা, সেই লেখার ভাষাকে বলা হয় কি না লেখ্য ভাষা। লেখ্য ভাষা আসার পরে এই যে অসুবিধেগুলো, এক অঞ্চলের মানুষের ভাষা আর এক অঞ্চলের মানুষের কথ্য রূপ আর এক অঞ্চলের মানুষেরা বুঝতে পারছে না, এইটা অনেকটা দূর হয়ে গেল। কিভাবে দূর হলো না, কথ্য ভাষার সঙ্গে এই যে লেখ্য ভাষা পুরোপুরি আলাদা, অর্থাৎ কোনো মিল রইল না, অনেক ক্ষেত্রে কিন্তু মিল রইল না। আর লেখ্য ভাষার ক্ষেত্রে একটা নিয়ম তৈরি করা হলো। নিয়মটা কি না, যিনি যে অঞ্চলেরই মানুষ হন না কেন, যেভাবেই কথা বলুন না কেন, অর্থাৎ সেই মানুষটি পুরুলিয়ার হোক বা কলকাতার হোক বা বাঁকুড়ার হোক বা বীরভূম হোক বা কোচবিহারের, যে অঞ্চলের মানুষ হন না কেন, যেভাবেই কথা বলুন না কেন, লেখার সময় তিনি যেটা লিখবেন সেটা একই রীতিতে লিখতে হবে। অর্থাৎ লেখ্য ভাষা, লেখার ভাষার জন্য কিছু নিয়ম নীতি তৈরি করে দেওয়া হলো। যিনি লিখুক না কেন, যে অঞ্চলেরই মানুষ লিখুন না কেন, সেই নিয়ম নীতি লক্ষ্য করে লিখতে হবে। অর্থাৎ যে কোনো অঞ্চলের মানুষ যেন, তাতে কি হবে সুবিধে, তা যে কোনো অঞ্চলের মানুষ যেন সেটা বুঝতে পারেন। তাহলে লেখা ভাষার জন্য একটা আলাদা নিয়ম কানুন করা হলো। একই ভাষার প্রতিটি মানুষ ওই নিয়ম কানুন মেনে লিখতে লাগলেন। একই ভাষা, ভাষাটা বাংলায় থাকবে, কিন্তু যে অঞ্চলেরই মানুষ হোক না কেন তাকে কি করতে হবে, তা সেই নিয়ম নীতিগুলোকে লক্ষ্য করে লিখতে হবে। অর্থাৎ একই ভাষার প্রতিটি মানুষ ওই নিয়ম কানুন মেনে যা লেখার তা লিখবেন। তাতে সুবিধে কি হবে না, তাতে সুবিধে হবে যে কোনো অঞ্চলের মানুষের কাছে যখন এই লেখাটা গিয়ে পৌঁছবে তখন যেন সবাই বুঝতে পারে। তাহলে লেখ্য ভাষার উদ্দেশ্য কি, বা লেখার ভাষার সৃষ্টি হলো কেন, বা উদ্দেশ্যই বা কী ছিল, আশা করি তোমাদের পরিষ্কার হয়ে গেল। অর্থাৎ যে কোনো অঞ্চলের মানুষই লিখতে পারে, সেখানে কোনো বাধ্যবাধকতা নেই, যে কোনো অঞ্চলের মানুষই লিখতে পারেন, কিন্তু কি করতে হবে, একটা নিয়ম নীতি করে দেওয়া হলো। সেই নিয়ম নীতিকে লক্ষ্য করে লিখতে শুরু করতে হবে, অর্থাৎ লেখার ভাষা শুরু করতে হবে, সে যাই লিখুন না কেন। তাতে কি হলো না, একটা নিয়মের মধ্যে যদি পড়ে যায়, তাহলে ধরো একটা নিয়মের মধ্যে যখন লেখা শুরু হয়ে যাবে তখন সেই লেখাটা আশা করি যে কোনো অঞ্চলের মানুষ যখন যা পড়বে সেটা বুঝতে তাদের সুবিধা হবে, তাতে অসুবিধা হবে না। এটা যদি না হতো তাহলে ধরো পুরুলিয়ার অঞ্চলের মানুষ বা কোচবিহারের অঞ্চলের মানুষ, সে যখন লিখতে শুরু করবে সে তখন চেষ্টা করবে যে আমি আমার যে কথ্যরূপটা সেই কথ্যরূপ দিয়ে লিখতে শুরু করব। এবার সে তার কথ্যরূপ দিয়ে যদি লিখতে শুরু করে তাহলে কলকাতার মানুষেরা বুঝতে পারবে না, বা বীরভূমের মানুষেরা, বাঁকুড়ার মানুষেরা বুঝতে পারবে না। তার জন্য এখানে একটা নিয়ম নীতি তৈরি করে দেওয়া হলো। এই যে নিয়ম নীতিটা হলো লেখার জন্য হয়ে গেল। তাহলে লেখ্য ভাষা কিভাবে হলো, বা লেখ্য ভাষা কি, লেখ্য ভাষার উদ্দেশ্যই বা কী ছিল, আশা করি তোমাদের পরিষ্কার হয়ে গেল। এইবার যে টপিকটার উপরে আমরা যাব সেটা হচ্ছে ধ্বনি আর লিপি। ঠিক আছে,
এইবার আমরা ধ্বনি আর লিপি নিয়ে আলোচনা করব। তো প্রথমেই যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ধ্বনি কি বা ধ্বনি কাকে বলে। দেখো, খুব সোজা, আমরা মুখ দিয়ে কথা বলি, তাই তো? তাহলে এই যে কথা বলা অর্থাৎ কি না, মুখ দিয়ে কতগুলো আওয়াজ বের করা, এই যে আওয়াজগুলো বের করছে এগুলোই তো ধ্বনি। তাহলে আর একটা কি না, ধ্বনির সঙ্গে ধ্বনি জুড়ে তৈরি হচ্ছে শব্দ। তাহলে যদি আমরা মা শব্দটা উচ্চারণ করি, তাহলে দেখো মুখ দিয়ে বেরোলো কি না, মা একটা শব্দ বেরোলো, তাহলে এইটাই তো হচ্ছে ধ্বনি। এটা প্রথমে বলবো শব্দ, কিন্তু এই যে মা শব্দটির পেছনে কি আছে না, ধ্বনি আছে। কটি ধ্বনি আছে না, দুটি ধ্বনি আছে। কি না, মা একটা শব্দ। তাহলে মা এই শব্দটি প্রথমে আসছে কোন ধ্বনি না, ম ধ্বনি। ময়ের সাথে যুক্ত হয়েছে আ ধ্বনি, অর্থাৎ এই আকা আটা স্বরচিহ্ন রূপ ধারণ করেছে। এইটা হচ্ছে স্বরচিহ্নের প্রতীক, এইটা হচ্ছে আকার। তাহলে মা একটা ধ্বনি হয়ে গেল, শব্দ হলো। তাহলে ম একটা ধ্বনি, আ একটা ধ্বনি, ধ্বনির সঙ্গে ধ্বনি জুড়ে তৈরি হলো শব্দ, অর্থাৎ মা শব্দটি তৈরি হলো। সেরকম যদি বলি যে বাবা, ব যুক্ত আ, বা হয়ে গেল, আবার ব যুক্ত আ, তাহলে এখানে কি কি ধ্বনি হলো, ব একটা ধ্বনি হলো, আ একটা ধ্বনি হলো, আবার ব একটা ধ্বনি হলো, আ একটা ধ্বনি হলো। তাহলে ধ্বনির সঙ্গে ধ্বনি জুড়ে তৈরি হলো শব্দ, অর্থাৎ মুখ থেকে আমরা যে আওয়াজগুলো বের করছি সেইটাই হচ্ছে ধ্বনি। মুখ থেকে কি বের করলাম, ব, মুখ থেকে বের করছি আ, দিয়ে হয়ে গেল বা, তারপরে আবার ব আর আ, বাবা। মুখ থেকে ধ্বনি বের করলাম ম আর আ, দিয়ে হলো মা। তাহলে ধ্বনির সঙ্গে ধ্বনি যুক্ত করে তৈরি হচ্ছে শব্দ। ঠিক একই রকম ভাবে ভাষার ক্ষেত্রেও চলে যাও, এই ধ্বনিগুলো জুড়ে হচ্ছে কি ভাষা, কি কি ধ্বনি, ভ যুক্ত আ, মূর্ধন্য স যুক্ত আ, ভাষা হয়ে গেল। তাহলে ধ্বনি কি বা কাকে বলে, এখানে একটা প্রশ্ন হয়ে গেল আমাদের, আশা করি তোমাদের পরিষ্কার হয়ে গেল। এইবার প্রশ্নটা কি না, এই যে ধ্বনিগুলো আমরা উচ্চারণ করছি, ধ্বনিগুলো যেগুলো বলছি, সেগুলো কাছের মানুষের পক্ষে শোনা সম্ভব, কাছের মানুষেরা বুঝতে পারবে। কিন্তু ধরো যদি দূরে কেউ দাঁড়িয়ে থাকে, অনেকটাই দূরে, তাহলে এই যে ধ্বনি, আমি একটা শব্দ উচ্চারণ করলাম বাবা বা ভাষা, সেটা কাছের মানুষের পক্ষে শোনা সম্ভব, বোঝা সম্ভব। দূরের মানুষের পক্ষে তা সম্ভব নয় বোঝা বা শোনা। সেই জন্য দূরের মানুষদের জন্য তো কিছু একটা করতে হবে, তাদের এই অসুবিধাটা দূর করতে হবে। আর একটা কি না, ভাষা বা বা, এই যে মুখ দিয়ে উচ্চারণ করছি, মুখ দিয়ে উচ্চারণ করার সঙ্গে সঙ্গে যদি কেউ শুনে নেয় বা বুঝে নেয় তাহলে ঠিক আছে, বুঝে গেল, কিন্তু তারপরে কিন্তু সেটা মিলিয়ে গেল, অর্থাৎ কি না, তারপর সেটা অদৃশ্য, এই যে ধ্বনিটা অদৃশ্য হয়ে গেল। এটা তো থেকেই গেল না, পার্মানেন্টলি থেকে তো গেল না। যতক্ষণ উচ্চারণ করলাম ততক্ষণ শুনলো, বুঝলো, তারপরে আর কেউ শুনতে পারবে না, বুঝতে পারবে না, অর্থাৎ মিলিয়ে গেল। তাই কি হলো না, ধ্বনি দিয়ে তাহলে কি হলো না, কাছের মানুষকে নিজের মনের ভাব প্রকাশ করা বা বোঝানো সম্ভব, কিন্তু দূরের মানুষকে বোঝানো সম্ভব নয় বা শোনানো সম্ভব নয়। তার জন্য একটা উপায় বের করা হলো, তাদের এই অসুবিধাটাকে তো দূর করতে হবে। এই অসুবিধাটা দূর করবার জন্য তখন কি শুরু হয়ে গেল না, লেখার কৌশল। লেখার কৌশল শুরু হয়ে গেল, অর্থাৎ কানে যে ভাষা শোনা যায় সেই শোনা ভাষাকে লিখে প্রকাশ করা হলো, অর্থাৎ চোখের সামনে প্রকাশ করা হলো। চোখের সামনে প্রকাশ করার নাম হলো লেখা। অর্থাৎ কানে শুনলাম, ধ্বনিগুলো কানে শুনলাম, মা বাবা ইত্যাদি, সেই শোনা ভাষাকে লিখে প্রকাশ করে চোখের সামনে প্রকাশ করার নাম হলো লেখা। অর্থাৎ লেখ্য ভাষা এবার চলে এলো, লেখার ভাষা চলে এলো। এইবার লেখার কাজে কি হয় না, ধরো মা উচ্চারণ করে দিলাম, ম যুক্ত আ, মুখে বলে দিলাম, কিন্তু যখন লিখবো তখন তো কিছু দরকার। কি দরকার সেটা না, কিছু ধ্বনির প্রতীক দরকার। অর্থাৎ কি, লেখার কাজে ধ্বনির প্রতীক হিসেবে কতগুলি বিশেষ চিহ্ন ব্যবহার শুরু হয়ে গেল। যেমন এই যে বিশেষ চিহ্ন, এই যে একটা চিহ্ন, এই চিহ্নগুলো ব্যবহার করা শুরু হয়ে গেল।
এদেরই নাম কি না, এদেরকে বলা হচ্ছে লিপি। এই যে লেখার চিহ্নগুলো, বিভিন্ন চিহ্ন, যেমন বযুক্ত আ, এই যে বিভিন্ন চিহ্নগুলো, এই চিহ্নগুলো আবিষ্কার শুরু হয়ে গেল, এগুলোরই নাম হচ্ছে লিপি। লিপি হলো কি তাহলে না, ধ্বনির লিখিত রূপ। এই যে লিখছি, এই যে এগুলোকে বলছে লিপি, এগুলো কার লিখিত রূপ না ধ্বনি, এই যে মুখে উচ্চারণ করছি সেটাই লিখছি, এটাই হচ্ছে ধ্বনির লিখিত রূপ। এবার লিপি দেখে বা পড়ে কেউ কোনো লেখকের, যে কোনো লেখকের মনের ভাব বুঝতে পারা যায়। এক এক ভাষার লিপি যে আবিষ্কার হলো, তার লিপি কি সবার ক্ষেত্রে একই থাকবে না, এক এক ভাষার লিপি হবে এক এক রকম। ধ্বনিকে লিখিত আকারে প্রকাশ করার জন্য কতগুলো সংকেত চিহ্ন বা প্রতীক আবিষ্কার করা হলো। ধ্বনিকে লিখিত, এই যে ধ্বনিকে বলছি যেটা, যখন সেটাকে লিখিতভাবে প্রকাশ করছি, লিখে প্রকাশ করছি, তখন কিছু সংকেত চিহ্ন বা প্রতীক ব্যবহার করা শুরু হয়ে গেল। এই প্রতীকের নাম হয়ে গেল কি না বর্ণ। এই যে একটা লিখলাম ম আ, এই যে প্রতীকগুলো, এগুলোকে বলা হচ্ছে কি না, এই যে প্রতীক, এগুলোকে বলা হচ্ছে বর্ণ। সাধারণত লেখার সময় যেমন আমরা মুখে বলছি, যখন একটা ধ্বনির সঙ্গে আর একটা ধ্বনি জুড়ে জুড়ে লিখছি, সেরকমই তেমনইভাবে ধ্বনির প্রতীকগুলো আমরা পরপর লেখার সময় লিখে ব্যবহার করছি। মুখে বলার সময় যেমন বলছি ম যুক্ত আ মা, সেরকম লেখার সময়তে সেই প্রতীক চিহ্নগুলোকে একটা একটা করে জুড়ে আমরা ব্যবহার করলাম কি না বর্ণ, যার নাম হয়ে গেল বর্ণ। যেমন ধরো আগে আমরা যেটা উচ্চারণ করব সেটা হচ্ছে ধরো বা, তাহলে আগে কি আসছে, আগে ব, পরে এলো আ। আবার ভাষা, আগে এলো ভ, তারপরে এলো আ। আবার মূর্ধন্য এলো, তারপরে এলো আ। ঠিক একই রকম ভাবে যদি বলা হয় হাত, আগে হ এলো, তারপরে এলো ত। হা, আগে এলো হ, তারপরে এলো আ, তারপরে আবার কি ত, তারপরে আবার অ। তাহলে কি হলো, হাতটা হ যুক্ত আ যুক্ত ত যুক্ত অ, হাত। তো অ এলো কেন না ত, তয়ের উচ্চারণ আসছে ত, তয়ের সঙ্গে অ আসছে, যার জন্য আমরা লিখবো অ। তো এই হয়ে গেল আমাদের কথ্য ভাষা থেকে লেখ্য ভাষার রূপ প্রকাশ কিভাবে হলো বা আবিষ্কার কিভাবে হলো, উদ্দেশ্যই বা কি ছিল, ধ্বনি কাকে বলে, লিপি কাকে বলে, প্রতীক চিহ্ন কিভাবে আমরা ব্যবহার করি বা কিসের জন্য ব্যবহার করি, লেখার কাজে ব্যবহার করি না বলার কাজে ব্যবহার করি, সমস্তটাই তোমাদের কমপ্লিট হয়ে গেল। তো এতদূর পর্যন্ত তোমাদের হোমওয়ার্ক থাকলো, অর্থাৎ পেজ নাম্বার 35 পর্যন্ত। অর্থাৎ এই যে একটা ছক তোমাদের দেওয়া আছে, উচ্চারণ করছি আর লিখছি, এখানে কি না উচ্চারণ করা দেখানো হচ্ছে, আর এখানে লিখে সরাসরি দেখানো হচ্ছে। উচ্চারণ করা যেমন ম আ উচ্চারণ করছি, আমি সেটাকে এখানে লিখে প্রকাশ করছি, তাহলে দুটো ভাগ হয়ে গেল, একটা হচ্ছে এখানে উচ্চারণ করছি, এখানে লিখছি। ঠিক আছে, তাহলে আশা করি সবাই বুঝতে পারলে, খুব ভালো করে মন দিয়ে পড়বে। আমি কিন্তু পরের লাইভ ক্লাসে অবশ্যই এখান থেকে বিভিন্ন প্রশ্ন আমাদের জিজ্ঞেস করবো। ঠিক আছে।